নাইট অব দ্য সেভেন কিংডমের এপিসোড 2 শুরু হয় ফ্ল্যাশব্যাক দিয়ে। প্রথম দৃশ্যেই আরেকটা বড় ধাক্কা। শো ক্রিয়েটরদের প্রাকৃতিক ক্রিয়া সম্পন্ন করা দেখানোর প্রতি এত নেশা কেন কে জানে। কিন্তু ভাইরে ভাই, এটা কি ছিল? এগুলো একটু পরে দেখালেও তো পারত। টিভিতে বড় স্ক্রিনে যারা দেখেছেন, আশা করি মুরব্বী কারো সামনে পড়েননি। বইয়ে ফ্ল্যাশব্যাকের গল্প ছিল, কিন্তু এই ব্যাপারটা কোথাও বলা হয়নি। কোন ব্যাপারের কথা বলছি আশা করি ভেঙে বলতে হবে না। সাবান দিয়ে চোখ ধুয়েছিলেন তো? আপনারা কি আমার মতোই শক্ট হয়েছেন? মনে হয় শত শত মিম বের হয়েছে এ নিয়ে। যাই হোক, সেন্সর বোর্ডে আটকে যাবার মতো বিষয় নিয়ে আলাপ করা বাদ দিয়ে আসুন আমরা ঢুকে যাই মূল গল্পে। ডাঙ্ক আরও কিছু লর্ডের কাছে তাকে ভাউচ করার কথা বলে। সবাই তাকে রিফিউজ করে। কারোর মনে নেই স্যার আর্লানকে। অথচ স্যার আর্লানের গায়ে অসংখ্য ক্ষত তাদের কারণেই হয়েছিল। এমনকি সেই ব্যাটল অব দ্য রেড ক্রাস ফিল্ডে স্যার আর্লানের নেফিউ রজার মারা যায়। এজন্যই কিন্তু পরে সে ডাঙ্ককে স্কয়ার হিসেবে নেয়। যাই হোক, এখানে টার্গারিয়ানদের আবির্ভাব সিরিজে দেখায়। টার্গারিয়ানদের আসতে দেখে আমাদের এগ এক অজুহাত দেখিয়ে পালিয়ে যায়। Perhaps I should go back, sir. Check on the camp. Make sure no thieves have been nosing about. কেন, আমরা সেটা পরে জানবো। ভাউচ করতে পারবে এমন লর্ড খুঁজতে গিয়ে ডাঙ্ক একেবারে সোজা গিয়ে পড়ল এরিয়ান টার্গারিয়ানের সামনে। তাকে স্টেবল বয় মনে করে আদেশ দেন তিনি। ডাঙ্ক অস্বীকার করলে তাকে সার্ভিং ম্যান মনে করে সে। এরপর ডাঙ্ক জানায় সে একজন নাইট। এরিয়ন বিতৃষ্ণা আর অহংকার নিয়ে তাকে অবজ্ঞা করে। তার ব্যাপারে ডাঙ্কের আর আমাদের বিরূপ ধারণা এখানেই শুরু হয়। এই এরিয়নকে দেখে মনে হয় তাকে সহজেই ড্রেকো ম্যালফয়ের ভাই বলে চালিয়ে দেওয়া যাবে। একই রকম চরিত্র, অহংকারী আর কিছুটা পাগল। এখানে আমরা একটু এই সময়ের টার্গারিয়ান ফ্যামিলি ট্রিটা দেখে আসি। ওই যে বলেছিলাম কিং এগন দ্য ফোর্থ দ্য আনওয়ার্ডির কথা, তার বাবা মার কথা বলতে গেলে ড্যান্স অফ দ্য ড্রাগনসের এন্ডিং স্পয়েল হয়ে যাবে, তাই এখান থেকেই শুরু করি। তার অবৈধ সন্তানদের বাদ দিলে তার ট্রুবর্ন সন্তান ছিল দুইজন, প্রিন্স ডেরন আর প্রিন্সেস ডেনেরিস। না, আমাদের মাদার অফ দ্য ড্রাগন না। টার্গারিয়ানদের পরিবারকে কেউ শিশুদের নামকরণের বই উপহার দেয়নি। তাদের নাম অনেকবার রিসাইকেল হয়। অন্তত 10টা এগন টার্গারিয়ান আছে তাদের বংশে। ডেনেরিয়াসও সেরকম। ব্ল্যাকফায়ার রেবেলিয়নের পর তার ছেলে ডেরন দ্য গুড কিং হন। তিনি ডনের হাউস মার্টেলের মিরিয়াম মার্টেলকে বিয়ে করে ডনকে শেষ পর্যন্ত সেভেন কিংডমে নিয়ে আসেন কনকোয়েস্টের প্রায় 200 বছর পর। তার বোনের সাথেও বিয়ে হয় আরেক ডর্নিশ প্রিন্স মেরন মার্টেলের। এই ডেরনের ছিল 4 ছেলে। প্রিন্স বেলর দ্য ব্রেকস্পিয়ার, সে ছিল এয়ার টু দ্য থ্রোন। তার চুল ছিল বাদামি, কারণ তার মা ডর্নিশ ছিলেন। এরপর প্রিন্স এরিস, বাবার মতোই পড়ুয়া প্রিন্স। প্রিন্স রেগাল, পুরো উল্টো, পাগলাটে এক প্রিন্স। এরপর ছিল প্রিন্স মেকার, ছোট ছেলে। বেলরের ছেলে ছিল প্রিন্স ভালার, তার চুলও বাদামি। পুরো ফ্যামিলি ট্রিতে এখন যাব না। যা জানা দরকার তা হলো প্রিন্স মেকারের ছিল 6 ছেলে মেয়ে। ছিল প্রিন্স ডেরন দ্য ড্রাঙ্কেন, প্রিন্স এরিয়ান ব্রাইট ফ্লেম। টার্গারিয়ানদের পাগলামের বীজ তার মাঝে প্রবলভাবে বিদ্যমান। নিজেকে সত্যিকারের ড্রাগন মনে করত সে। প্রিন্স এমন, এই সেই এমন যে গেম অফ থ্রোনসে জন স্নোকে ট্রেন করেছিল। এরপর এক মেয়ে প্রিন্স ডেলা। এরপরে এক প্রিন্স যার কথা বললে স্পয়লার হয়ে যাবে এখন। আরেকজন ছিলেন প্রিন্স রেই। এই 2 প্রিন্সেসের কথা ভুলে যেতে পারেন, বাকিরা খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, গল্পে ফিরি। এরপরে ডাঙ্কের দেখা হয় কিছু কিংস গার্ডের সাথে। এদের ড্রেস কিন্তু অনেক আলাদা, খেয়াল করেছেন? কারণ রবার্টস রেভিলিয়নের পর রবার্ট ব্যারাথিয়ান তাদের আর্মার ঢেলে সাজিয়েছিলেন। আমাদের বিডিআরের যেমন ড্রেস আর নাম পরিবর্তন হয়েছে, ঠিক তেমনই। এরপর তার দেখা হয় ক্রাউন প্রিন্স বেইলর ব্রেকস্পিয়ার টার্গারিয়ান আর তার ছোট ভাই প্রিন্স মেকার টার্গারিয়ানের সাথে। মেকারের মেজাজ ছিল তিরিক্ষ, কারণ তার 2 ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। The prince's sons are missing. তাদের এত বেশি টেনশনের আরও কারণ হচ্ছে প্রথম ব্ল্যাকফায়ার রেবেলিয়নের পর তখনও রেলম পুরোপুরি শান্ত হয়নি। তাই তিনি ডাঙ্ককে পাত্তাই দিলেন না। কিন্তু তার ভাই প্রিন্স বেলর স্যার আর্লানকে মনে রেখেছিলেন। বহু বছর আগে স্টর্মস এন্ডের এক টুর্নামেন্টে আর্লান তার বিরুদ্ধে 4টা ল্যান্স ভেঙেছিলেন। আর একটা টুর্নিতে স্যার আর্লান গ্রেট লায়নকে, মানে হাউস ল্যানিস্টারের লর্ড ডেমন ল্যানিস্টারকে ঘোড়া থেকে ফেলে দিয়েছিলেন। এই ডেমন ল্যানিস্টার ছিলেন আমাদের সার্সি, জেমি আর টিরিয়ানের গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। তাই বেইলর ডাঙ্কের হয়ে ভাউচ করলেন। তবে একটা উপদেশ দিলেন, শিল্ডের সিজিল বদলাতে হবে। কারণ কেবল ট্রুবর্ন ছেলেরাই বাবার নাইটলি আর্মস ইনহেরিট করতে পারে। এতদিন ডাঙ্ক স্যার আর্লানের সিজিল উইংড চ্যালিস ব্যবহার করে যাচ্ছিল। প্রিন্সের উপদেশ মেনে ডাঙ্ক ডর্নিশ পাপেটিয়ারদের কাছে গেল, যাদের সে আগেই খেয়াল করেছিল। ওখানে এক পাপেট ড্রাগন তৈরি করা হচ্ছিল পাপেট শো এর জন্য। তাদের মধ্যে ডাঙ্ক এক লম্বা ছিপছিপে তরুণীকে অনুরোধ করল স্যার আর্লানের শিলটা রিপেন্ট করে দিতে।
মেয়েটার সৌন্দর্য ডাঙ্কের নজর এড়ালো না। সে তো দেখেই মুগ্ধ। ভুলে গেলে হবে না, সিরিজে তাকে তত বড়ই দেখাটা কেন, সে কিন্তু দিন শেষে এক রক্ত গরম 16 বছর বয়সে কিশোর। ফ্লার্টিং শুরু হয়ে গেল। আমি স্যার ডানকান দ্য টল। আমি ট্যান্সেল, সে হেসে বলল। ট্যান্সেল টু টল বলে ডাকতো ছেলেরা আমাকে। কি যে বলো, তুমি খুব বেশি লম্বা না, ডাং হুট করে বলে ফেলল। তুমি একদম ঠিক। সে বুঝতে পারল সে কি বলতে যাচ্ছিল, আর লজ্জায় লাল হয়ে গেল। আপনারা যারা বোঝেননি তাদের জন্য বলি, সে নিজেও লম্বা, তার পাশে লম্বা এই মেয়েকে অনেক মানাবে, সেটা সে বোঝাতে চেষ্টা করেছিল। লজ্জা এড়ানোর জন্য হন্তদন্ত হয়ে ডাঙ্ক নিজের জন্য নতুন এক সিজিল বানিয়ে ফেলল, এক বিশাল এলম গাছের উপর দিয়ে ছুটে যাওয়া এক শুটিং স্টার। সিরিজে এই দৃশ্যে তাদের সাথে এগোচ্ছিল। এলম ট্রি এর আইডিয়াটা সেই দেয়। তার মানে ডাঙ্কের নাম ডানকান এবং তার যে সিজিল দুটোই এগের দেওয়া। কিন্তু এরপর আরও কিছু খেলাধুলা হয়। ডাঙ্ক আর এগের মাঝের কথোপকথন তাদের সম্পর্ক আরও গাঢ় করে দেয়। সিরিজে দেখানো হয় প্রিন্স ভালার আর বেশ কিছু লর্ডের জাউস্টিং হয়। এখন এটা বইয়ে না থাকলেও এটা চমৎকার ছিল। জাউস্টিংয়ের নিয়ম হলো ল্যান্স নিয়ে ঘোড়ায় চড়ে দৌড়ে যেতে হবে অপোনেন্টের দিকে, আর ঘোড়া থেকে ফেলে দেবার চেষ্টা করতে হবে। কিন্তু কারা কারা ফাইট করে কিছু কি বুঝেছেন আপনারা? বোঝার কথা না, আসুন আমরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখি। লায়নেল ব্যারাথিয়ন ছিলেন এবোলার হাই টাওয়ার, ভালার টার্গারিয়েন তো ছিল লংথর্ন টাইরেল, ল্যানিস্টার ছিল সেই ডেমন ল্যানিস্টার, টালিকেও দেখা যাচ্ছে, ওই যে দেখুন। ভালার হাই টাওয়ারকে ফেলে দিল ঘোড়া থেকে। সে পাশের লেনে টাইরেলের সামনে গিয়ে পড়ল। থামার চেষ্টা করতে গিয়ে টাইরেল পড়ে গেল নিজেই পাশের লেনে। যেহেতু সে ল্যান্সের আঘাতে পড়েনি, সে এক নাম না জানা নাইট যাকে ডেমন ল্যানিস্টার ফেলে দিয়েছিল তার ঘোড়ায় চড়ে বসলো, নিজের শিল তুলে ফেললো মাটি থেকে। এদের স্কিল দেখে টাঙ্কের কিন্তু গলা শুকিয়ে গেল। সে কি পারবে এদের হারাতে? রাতে ঘুমানোর সময় আকাশে একটা শুটিং স্টার দেখে তারা। মনে আছে গেম অফ থ্রোনসও কিন্তু ডেনেরিসের ড্রাগনের জন্মের সময় আকাশে একটা শুটিং স্টার দেখা গিয়েছিল। হয়তো এটা দিয়ে ডাঙ্ক আর এগের আইকনিক পার্টনারশিপের গুরুত্ব বোঝানো হয়েছে। যাই হোক, এখানে মোটামুটি শেষ হয় এপিসোড 2। এপিসোড 3 শুরু হয় প্রকৃতির ডাকে সাড়া দেবার দৃশ্য দিয়ে, কিন্তু এবার মানুষ না, ঘোড়ার। এখানে স্যার রবিন রাইসলিং এর সাথে পরিচয় হয় এগের। এই পরিচয় পর্বটা বইয়ে ছিল না, কিন্তু তিনি পরে আবার আসবেন গল্পে। ভালোই হয়েছে দেখিয়ে। আমরা দেখি কিভাবে সেটা চোখ হয়। এখানে এক একটা গান গায়, শুনেছেন? Prince Baelor was the firstborn, Prince Maker sprang out last. Damon was the bastard, so they kicked his bastard. Grass is green in summer, green grass I adore. But grass is red all over, when you kill a rebel, horses die in battle. This battle was the front. Blackfy's not a trueborn, he came from the wrong country, was in peril. The anvil was a rock. The hammer smashed the bastard with his giant feigning host of Dornish spearmen. এখানে ব্ল্যাকফায়ার রেভিলিয়নের গল্পটা বলা হয়েছে গানে গানে। এরপর সিরিজে দেখানো হয় ডাঙ্ককে হাউস অ্যাশফোর্ডের স্টুয়ার্ড বলে এক পাতানো খেলায় অংশ নিতে। বেসিক্যালি হাউস অ্যাশফোর্ডের প্রতিদ্বন্দ্বী ইচ্ছা করে হেরে যাবে, আর ডাঙ্ক যে ছিল এক আন্ডারডগ, জিতে গেলে বাজির টাকায় অনেক লাভ হবে, আর হাউস অ্যাশফোর্ডের এই টাকাটা দরকার। কিন্তু ডাঙ্ক রাজি হয় না, অথচ সে জিতে গেলে তার সমস্ত স্বপ্ন পূরণ হয়ে যেত। কিন্তু ডাঙ্ক তো অনারেবল, বইয়ে এই এনকাউন্টারটাই নেই। এরপর ডাঙ্ক তার স্কোয়ারকে নিয়ে জাউস্টিং দেখতে গেল। সেখানে তারা দেখল স্যার হামফ্রে হার্ডিং বনাম এরিয়ন ব্রাইট ফ্লেম টারগারিয়েনের ম্যাচ। এই এরিয়ন হলো প্রিন্স মেকারের ছেলে, যার সাথে ডাঙ্কের আগেই একটু ঝামেলা হয়েছিল। দেখেন এ কিভাবে রেগে গেছে। সে কিন্তু এরিয়নকে মারার কথা বলছিল, হামফ্রে হার্ডিংকে না। কেন, আমরা তা দেখব পরে। এখানে এরিয়ন প্রমাণ করলো সে কতটা ডিসঅনারেবল। প্রথমে সে এড়িয়ে গেল প্রতিপক্ষের ল্যান্স, এরপর সে ল্যান্স দিয়ে হার্ডিংকে আঘাত না করে মারল তার ঘোড়াটাকে। ঘোড়াটা আহত হয়ে হামফ্রে হার্ডিংয়ের পায়ের উপর আছড়ে পড়ল, আর বেচারা নাইটের পা ভেঙে গেল। দর্শক ক্ষুব্ধ হয়, এমনকি ঢিল ছুঁড়ে মারে এরিয়নের দিকে। এ দৃশ্য থেকে কিন্তু বোঝা যায় টারগারিয়েনদের অবস্থান কোথায় নেমে এসেছে। অতীতে এই সাহস কখনোই হতো না। সিরিজে এরপর দেখানো হয় এক ফরচুন টেলারের সাথে দেখা হয় ওদের। বইয়ে এটাও নেই। এখানে ডাঙ্ককে নিয়ে এসে যা বলে তা ভাওতাবাজি ছিল, কিন্তু এগকে নিয়ে এসে যা বলে তার মাঝে
সত্যতা আছে। You shall be king, and die in hot fire, and worms shall feed upon your ashes. And all who know you shall rejoice in your dying. What? অনেকটা প্রফেসর ট্রিলানোর মতো। মূলত সে বাটপার, কিন্তু কিছু ট্যালেন্ট তার আছে। এখন পর্যন্ত এই ইউনিভার্সে যত প্রফেসি দেখানো হয়েছে সব কিন্তু সত্য হয়েছে। গেম অফ থ্রোনসের কিছু প্রফেসি পাবে, কিন্তু সেটা লেখকের দোষে না, শোরানারদের দোষে। পরে ডাঙ্কের দেখা হলো ফসওয়ে পরিবারের কাজিনদের সাথে। তাদের সাথে আগের দিনই তার পরিচয় হয়েছিল। সাইডার হলের এই মাইনার হাউসের সিজিল ছিল গোল্ডেন ফিল্ডের উপর লাল আপেল। এরা আবার আপেল বেশি পছন্দ করে, সব জায়গায় আপেলের মেটাফর ইউজ করে, দেখেছেন? As you see, my cousin here is not ripe yet. I may not be right, but my cousin's rotten to the core. এদের মধ্যে স্যার স্টেফন ফসওয়ে ছিল গরম মেজাজের, আর তার কাজিন এবং স্কয়ার রেমন ফসওয়ে ছিল শান্তশিষ্ট। তারা ডাঙ্ককে বেশ পছন্দ করে ফেলল আর তাদের প্যাভিলিয়নে ওয়াইন খাওয়ার দাওয়াত দিল। তাদের সেই আড্ডা অবশ্য বেশিক্ষণ জমল না। হঠাৎ করে এগ হাঁপাতে হাঁপাতে তাঁবুর ভেতর ঢুকে পড়ল। দৌড়ের চোটে তার হুড মাথা থেকে পড়ে গেছে, আর মশালের আলোয় তার বড় বড় কালো চোখ দুটো জলজল করছে। আপনাকে এখনই আসতে হবে, ও মেয়েটাকে মেরে ফেলছে। ডাঙ্ক বিভ্রান্ত হয়ে দাঁড়িয়ে পড়ল। মেরে ফেলছে কে? এরিয়ন। ছেলেটা চিৎকার করে উঠল, পাপেট গার্লটাকে, হারি আপ! ডাঙ্ক এক মুহূর্ত দেরি না করে দৌড়ে গেল ডর্নিশ পাপেটিয়ারদের স্টেজের কাছে। গিয়ে দেখে সেই এরিয়ান টার্গারিয়ান রাগে অন্ধ হয়ে সব পাপেট ভেঙে চুরমার করছে। এরিয়ানের একটা আলাদা অবসেশন আছে ড্রাগনদের নিয়ে। ড্রাগনের নেই, কিন্তু ফাপড়বাজি থেকে গেছে। এই ড্রাগনকে কেউ মারবে তা মেনে নিতে পারে না সে, সেটা পাপেট ড্রাগনই হোক না কেন। এটা তার কাছে রাষ্ট্রদ্রোহিতার সমান। এমন রাজদ্রোহ করছে বিদ্রোহের উৎস ডর্নের এক পাপেটিয়ার। ড্রাগন কখনো হারে না, প্রিন্স এরিয়ান তাতে দাঁত চেপে বলল। যখন এরিয়ান ট্যান্সেলের একটা আঙ্গুল মট করে ভেঙে দিল, ডাঙ্ক আর নিজেকে ধরে রাখতে পারল না। এক ঘুষিতে সে টার্গারিয়ান প্রিন্সকে মাটিতে ফেলে দিল। প্রিন্সের গায়ে শুধু হাত না, পা পর্যন্ত তুলে দিল সে। যদিও একজন হেজনাইট হিসেবে সে একজন শিভালরাস কাজই করেছে, বিপদে পড়া এক অসহায় নারীকে বাঁচিয়েছে, কিন্তু বাস্তবতা হলো সে মাত্রই একজন রয়্যাল প্রিন্সের গায়ে হাত তুলেছে। এরিয়ানের লোকেরা সাথে সাথে ডাঙ্ককে ধরে ফেলল। এই ক্যাপিটাল অফিসের শাস্তি হিসেবে তাকে টর্চার করার প্রস্তুতি নিচ্ছিল তারা। ঠিক তখনই সেই ইছড়ে পাকা স্কয়ার এগ সিনে এঁকে নিল। না! বাচ্চা গলার আওয়াজ, বেরো না ওকে! গড স্পিক গুড! ডাঙ্ক ভাবলো, গাধারা করছে কি এসব? সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, চুপ কর স্টুপিড বয়, পালা এখান থেকে, ওরা তোকে মেরে ফেলবে। না, মারবে না। এক সামনে এগিয়ে এলো। যদি মারে তবে তাদের জবাবদিহি করতে হবে আমার বাবার কাছে, আর আমার চাচার কাছেও। প্রিন্স এরিয়ার পাত্তাই দিল না। বেয়াদব কোথাকার! সে এগের পায়ের কাছে একদল রক্তমাখা থুতু ছিটিয়ে দিল। তোর চুলের এই অবস্থা কেন? আমি কেটে ফেলেছি ভাইয়া, এগ উত্তর দিল। তোমার মতো দেখতে হতে চাই না আমি, তাই। ব্যাস, ডাঙ্ক নিশ্চিত মৃত্যুর হাত থেকে প্রাণে বেঁচে গেল ঠিকই, কিন্তু সোজা তাকে চালান করে দেওয়া হলো অ্যাশফোর্ড ক্যাসেলের এক টাওয়ারে। ডাঙ্ক তখনও বিশ্বাস করতে পারছে না যে তার স্কয়ার এগ আসলে এগন টার্গারিয়ান, প্রিন্স মেকার টার্গারিয়ানের ছেলে এবং কিংয়ের নাতি। এই এগের কথায় গেম অফ থ্রোনসের এমন টার্গারিয়ান বলে। প্রলাপ বকেন, মৃত্যুর আগে তার হাসির কথা তার মনে পড়ে যায়। তিনি বলেন, এগ, আই ড্রিমড আই ওয়াজ ওল্ড। Egg. I dreamed that I was old. এই এগের ব্লাড লাইন থেকেই আসে ডেনেরিস টার্গারিয়ান আর জন স্নো। কিন্তু কিভাবে, সেই গল্প শুনবো আমরা একদম 3টা গল্পের শেষে গিয়ে। এখানেই শেষ হয় পর্ব 3। কিছুক্ষণ পর এগ ডাঙ্কের সেলে এলো দেখা করতে। তার কাছে ক্ষমা চাইল সত্য গোপন করার জন্য। আসলে এগ মানে এইগন প্রিন্স মেকারের বাকি ছেলেদের সাথে টুর্নামেন্টে এসেছিল। তার স্কয়ার হবার কথা ছিল তার বড় ভাই প্রিন্স টেইরন দ্য ড্রাঙ্কেনের। জি, ওই মাতাল লর্ডলিং যার সাথে গ্রামের সরাইখানায় ডাঙ্কের দেখা হয়েছিল। সে আসলে একজন প্রিন্স। ডেইরনের টুর্নামেন্টে লড়ার কোনো ইচ্ছাই ছিল না, তাই সে এগকে নিয়ে পালিয়ে গিয়ে সাধারণ মানুষের বেশে লুকিয়েছিল। ডেরনের চুল তো সাধারণ হালকা বাদামি রঙের, কিন্তু আমার চুল এরিয়ান আর বাবার মতো, এগ বলল। এর কারণ হলো তার মাঝে ছিল হাউস মার্টেলের ব্লাড, জেনেটিক্সের ব্যাপার স্যাপার আর কি। ব্লাড অব দ্য ড্রাগন, ডাঙ্ক বলল। সোনালি রূপালি চুল আর বেগুনি চোখ, সবাই জানে। হ্যাঁ, তাই ডেইরন আমার মাথা কামিয়ে দিয়েছিল। টুর্নামেন্ট শেষ হওয়া পর্যন্ত আমাদের লুকানোর প্ল্যান ছিল, কিন্তু তখনই আপনি আমাকে আস্তাবলের ছেলে ভাবলেন, আর সে মাথা নিচু করল। ডেইরন ফাইট করুক বা না করুক, আমার তাতে কিছু আসে যায় না। আমি শুধু কারো স্কয়ার হতে চেয়েছিলাম। আই এম সরি স্যার, সত্যি বলছি। ছেলেটার সততা দেখে ডাঙ্ক তাকে ক্ষমা করে দিল।
এরপর এগ ডাংকে নিয়ে গেল তার চাচা ক্রাউন প্রিন্স বেইলর ব্রেক্সপিয়ারের কাছে। বেইলর ডাংকের প্রতি সহানুভূতি দেখালেন, স্বীকার করলেন যে তার ভাতিজা এরিয়ান একটা জঘন্য লোক, কিন্তু রয়্যাল প্রিন্সের গায়ে হাত তোলার অভিযোগ তো আর উড়িয়ে দেওয়া যায় না। সবচেয়ে কম শাস্তিও হলো হাত আর পা কেটে ফেলা, যে হাত আর পা সে প্রিন্সের গায়ে তুলেছিল। বেইলর একটা অল্টারনেটিভ দিলেন, ডাংক চাইলে নিজেকে নির্দোষ প্রমাণ করতে ঈশ্বরের কাছে বিচার চেয়ে ট্রায়াল বাই কমব্যাট ডিমান্ড করতে পারে। স্বাভাবিকভাবেই স্যার ডানকান সম্মানের সাথে লড়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার সিদ্ধান্ত নিলেন, কিন্তু এখানে একটা প্যাচ লেগে গেল। এরিয়ান টারগারিয়ান 1-on-1 ডুয়েলে রাজি হল না। সে ডিমান্ড করল ট্রায়াল বাই 7। এটা এক ধরনের টিম কন্টেস্ট, যেখানে প্রসিকিউশনের 7 জন নাইটের বিরুদ্ধে ডিফেন্ডেন্টের 7 জন নাইট লড়বে। প্রাচীন অ্যান্ডাল কাস্টম অনুযায়ী যদি কোনো পক্ষ তাদের সাথে লড়ার জন্য 6 জন সঙ্গী জোগাড় করতে না পারে, তবে তারা অটোমেটিক্যালি হেরে যাবে বা ফোরফিট করবে। ওয়েস্টারোসের ইতিহাসে মাত্র 2 বার ট্রায়াল বাই 7 হয়েছিল। আপনারা যদি আমার চ্যানেলে অন্য ভিডিওগুলো দেখেন তাহলে হয়তো মনে পড়বে কিং মেগর দ্য 12 কিন্তু এই ট্রায়াল অফ দ্য 7 জিতেই কিং হয়েছিলেন। 6 জন নাইট। ডাংকের মনে হলো তাকে 6 জন নাইট আর 6000 নাইট জোগাড় করতে বলার মধ্যে কোনো পার্থক্য নেই, তাও আবার এক রাতের মধ্যে। তার কোনো ভাই নেই, কাজিন নেই, পুরনো কোনো কমরেডও নেই যে যুদ্ধের মাঠে তার পাশে দাঁড়াবে। 2 জন রয়্যাল প্রিন্সের বিরুদ্ধে কোন 6 জন স্ট্রেঞ্জার নিজেদের জীবন বাঁচিয়ে রাখবে একজন সামান্য হেজনাইটের জন্য? ওদিকে প্রিন্স এরিয়ানের রোস্টার ফিল করতে কোনো সমস্যাই হলো না। 7 জন হোয়াইট ক্লোক কিংস গার্ডের মধ্যে 3 জনই তার পাশে লড়তে রাজি হলো। এমনকি এগ আর এরিয়নের বাবা প্রিন্স মেকার টারগারিয়ানও অস্ত্র তুলে নিলেন। মেকার মনে মনে তার 2 ছেলে ডেইরন আর এরিয়নের জন্য লজ্জিত ছিলেন, তাই নিজেদের এই ফেইলিয়র ঢাকতে তিনি ডাংকে একটা পারফেক্ট স্কেপগোট হিসেবে ব্যবহার করতে চাইলেন। ডেইরন দ্য ড্রাঙ্কেনও তার বড় ভাই আর বাবার সাথে যোগ দিল। ইয়াং এইগনকে হাতছাড়া করায় ডেইরন বেশ লজ্জায় ছিল, তাই সে একটা মিথ্যা গল্প ফেলেছিল যে ডাংক নাকি ছেলেটাকে কিডন্যাপ করেছে। তবুও সেই মিনমিনে স্বভাবের প্রিন্স ডেইরন ডাংকের ক্যাম্পে দেখা করতে এলো, স্বীকার করলো যে নিজের সম্মান বাঁচাতে সে মিথ্যা অভিযোগটা এনেছে। সে ডাংকে প্রমিস করলো যুদ্ধের সময় সে ফাইট না করে ইচ্ছে করে ঘোড়া থেকে পড়ে যাবে। এরপর ডেইরন একটা ভয়ানক তথ্য দিল। সেই রাতে সরাই খানের মাতাল অবস্থায় সে যা বলেছিল তা কোনো প্রলাপ ছিল না। ওল্ড ভ্যালেরিয়ার আগের অনেক টার্গারিয়ানের মতো প্রিন্স ডেইরনেরও ভবিষ্যৎ দেখার ক্ষমতা আছে। সে স্বপ্নে দেখেছে ডাং মাটিতে পড়ে আছে, কিন্তু বেঁচে আছে, আর তার উপর পড়ে আছে একটা বিশাল ড্রাগনের লাশ। I dreamed of you. You said that. My dreams are not like yours. Mine come true. But I have seen you, sir. And a fire. And a dead dragon. A great beast. With wings so large they could cover this meadow. It had fallen on top of you. But you were alive. The dragon was dead. অনেক আগে ডেনিস দ্য ড্রিমারের স্বপ্নের কারণেই কিন্তু টার্গারিয়ান পরিবার ডুম অফ ভ্যালেরিয়া থেকে বেঁচে ফিরেছিল। হাউস অফ দ্য ড্রাগনও কিন্তু বারবার বলা হয় এগনের স্বপ্নের কথা, আর ওদিকে হেলেনা টার্গারিয়ান তো বারবার প্রফেসি দিতেই থাকে। Aegon will be king again. He's yet to see victory. He sits on a wooden throne. And you. You'll be dead. You were swallowed up in the god's eye. And you were never seen again. প্রফেসির গুরুত্বের কথা বলেছিলাম আগে, আর একবার মনে করিয়ে দিলাম। তবে আগেরটার মতো দেরি করে এটা ফলবে না, খুব তাড়াতাড়ি ফলে যাবে। ভবিষ্যৎবাণী আর প্রফেসির চিন্তা বাদ দিয়ে ডাংক তার 6 জন সঙ্গী খুঁজতে লাগলো। মিরাকুলাসলি সে লোক পেতেও শুরু করলো। প্রথমে এগিয়ে এলো অ্যাপেল নাইট স্যার স্টেফান ফসওয়ে। আন্ডারডগ হিসেবে জিতে গ্লোরি পাওয়ার লোভ ছিল তার। এরপর এলো হাউস বিসবেরি স্যার হামফ্রে বিসবেরি আর স্যার হামফ্রে হার্ডিং। বিসবেরিকে মনে আছে? ওই যে আমাদের হাউস অব দ্য ড্রাগনের প্রথম রক্তপাত। এরিয়ানের নোংরা কাজ কারবারের জন্য তারা তার উপর খেপা ছিল, প্রতিশোধ নিতে চায়। মনে আছে প্রিন্স এরিয়ান নোংরাভাবে স্যার হামফ্রে হার্ডিংয়ের পা ভেঙেছিল? স্যার হামফ্রে বিসবেরি ছিল হামফ্রে হার্ডিংয়ের শালা। আপনার নাকি পা ভেঙেছে? ডাং জিজ্ঞেস করলো। ঠিকই শুনেছেন, হার্ডিং বলল। আমি হাঁটতে পারি না, কিন্তু যতক্ষণ ঘোড়ার পিঠে বসে থাকতে পারবো ততক্ষণ আমি লড়তে পারবো। এর সাথে ইয়াং এগ তার রয়্যাল নাম ব্যবহার করে আরও লোক জোগাড় করলো। এলো অভিজ্ঞ যোদ্ধা স্যার রবিন গ্রাইসলিং। ওই যে এর আগে দেখা হয়েছিল সিরিজে তার সাথে এগের পাগল, একচোখা এক নাইট। আর এলো স্যার লায়নেল ব্যারাথিয়ন।
যুদ্ধের সময় পাগলের মতো অট্টহাসি দেওয়ার অভ্যাসের কারণে তাকে সবাই চেনে লাফিং স্টর্ম নামে। এদিকে ডাঙ্ক অবাক হয়ে দেখল সে রাতারাতি সাধারণ মানুষের হিরো হয়ে গেছে। কামার স্টিলি পেট তার জন্য বানানো নতুন আর্মারের কোনো টাকাই নিতে চাইল না। কেন? ডাঙ্ক জিজ্ঞেস করল। আমি তোমাদের কে? একজন নাইট যে তার শপথ মরে রেখেছে, কামার উত্তর দিল। এই চমৎকার লাইনটা যে কেমন সিরিজে দেখালো না আমি ঠিক বুঝলাম না। একজন নাইট যে তার শপথ মরে রেখেছে, এই লাইন পুরো সিরিজটাই সামারি করে দেয় আসলে। একটু পর ট্রায়াল শুরু, 5 জন জোগাড় হয়ে গেছে, আশার আলো দেখতে পাচ্ছিল ডাঙ্ক। ঠিক তখনই একটা আঘাত এলো। স্যার স্টেফান ফসওয়ে কিছুক্ষণ গায়েব থাকার পর ফিরে এসে ঘোষণা দিল সে দল পাল্টেছে, সে এখন লড়বে এরিয়ানের হয়ে। তাকে লর্ড বানানোর টোপ ফেলেছে প্রিন্স এরিয়ান। এখানে একটু বলে রাখি, হাউস ফসওয়ের এখন কোনো লর্ডশিপ নেই। তাদের অবস্থা অনেকটা ল্যান্ডেড নাইটের মতো। ড্যান্সের সময় সাইডের হলে লর্ড ছিল ওয়েন ফসওয়ে। সে দ্বিতীয় টাম্বলটন যুদ্ধে মারা যায়। তখন তাদের লর্ডশিপ ছিল, কিন্তু এরপর কিভাবে লর্ডশিপ হারায় তা জানা যায়নি। তবে এটা স্পষ্ট যে তারা টার্গারিয়ানদের খুব একটা পছন্দ করতো না, অন্তত রেমনের কথা থেকে তাই মনে হয়। No, they're incestuous aliens, Duncan. Blood magicers and tyrants who've burned our lands, enslaved our people, dragged us into their wars without a mote of respect for our history or our customs. Every pale-haired brat they saddled on us has been madder than the last. Gods know how. The only honourable thing a Targaryen can do for this realm is finish on his wife's tits. So I think he meant to kill the fucking horse. হতে পারে যে ব্ল্যাকফায়ার রেবেলিয়নের সময় তারা ডেমন ব্ল্যাকফায়ারকে সমর্থন করে পরবর্তীতে লর্ডশিপ হারিয়েছে। এখন এই লর্ডশিপ ফিরে পেয়ে সাইডের হলে লর্ড হবার লোভ সামলাতে পারে না স্টেফান। যাই হোক, নিজের কাজিনের এই ডিজনারেবল বিশ্বাসঘাতকতা দেখে ইয়াং রেমন ফসওয়ে রাগে ফেটে পড়ল। সে ঘোষণা দিল নিজের কাজিনের বিরুদ্ধেই সে লড়বে ডাঙ্কের হয়ে। কিন্তু রেমন তো তখনও স্কয়ার, তাই স্যার লায়রেল তাকে তখনই নাইট বানিয়ে দিলেন। সিরিজে এই নাইট বানানোর দৃশ্যটা অ্যাবসলিউট সিনেমা, গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল। নাইটের শপথটা শোনানো হয় এখানে। In the name of the warrior, I charge you to be brave. In the name of the father, I charge you to be just. In the name of the mother, I charge you to protect the young and the innocent. তবুও ডাঙ্কের দলের সদস্য সংখ্যা সেই 6 জনে আটকে থাকলো। 7 নম্বর মানুষটা নেই, আর সময়ও শেষ হয়ে আসছে। ট্রায়াল বাই 7-এর জন্য জাস্টিং গ্রাউন্ড প্রস্তুত। হাজার হাজার মানুষ ভিড় করেছে এই ঘটনা দেখার জন্য। গ্যালারির সামনে ডাঙ্ক তার ঘোড়া ছোটালো। Who will stand and fight with me? ডেসপারেট হয়ে লর্ড আর নাইটদের দিকে তাকিয়ে মিনতি করলো তার পাশে দাঁড়ানোর জন্য, কিন্তু কেবল এক শীতল নীরবতা ছাড়া আর কিছুই জুটল না তার কপালে। ভগ্ন হৃদয়ে ডাঙ্ক তার ঘোড়া থান্ডারকে ঘুরিয়ে সেই সব ফ্যাকাশে চেহারার লর্ডদের সামনে দিয়ে আবার চক্কর দিল। হতাশা আর জেদ তাকে দিয়ে চিৎকার করিয়ে ছাড়ল, তোমাদের মাঝে কি কোনো ট্রু নাইট নেই? And there's no true knight among you! কোনো উত্তর এলো না। ওপাশ থেকে প্রিন্স এরিয়ান হেসে উঠল, চিৎকার করে বলল, ড্রাগনকে নিয়ে মশকরা করা চলে না। এখানেও সেই কিং মেগর দ্য ক্রুয়েলের কথা মনে পড়ে গেল। সেও কিন্তু এভাবেই ডাক দিয়েছিল তার সাথে যুদ্ধ করার জন্য। হিস্টোরি রিপিটস ইটসেলফ। সিরিজে এটা আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে, অপমান করিয়ে ছেড়েছে ডাঙ্কের লোমহর্ষক ডাককে। এই সিরিজের ক্রিয়েটরদের প্রাকৃতিক ডাকের প্রতি ভালোবাসা নিয়ে গবেষণা করা দরকার। আর কি কি বাকি আছে দেখানোর। হঠাৎ একটা ভরাট কণ্ঠস্বর ভেসে এলো, আমি স্যার ডানকানের পক্ষ নেব। নদীর কুয়াশা চিরে উদয় হলেন এক নাইট। তার পরনে শাইনিং ব্ল্যাক আর্মার, শিল্ডে আঁকা 3 মাথাওয়ালা এক লাল ড্রাগন। নাইট তার ভাইজার তুলতেই দেখা গেল তিনি আর কেউ নন, স্বয়ং ক্রাউন প্রিন্স বেইলর ব্রেকস্পিয়ার টারগারিয়ান, 7 কিংডমের ভবিষ্যৎ রাজা। প্রিন্স মেকার ডাঙ্কের দিকে আঙ্গুল তুলে তার ভাইকে বললেন, মাথা কি খারাপ হয়ে গেছে তোমার? এই লোক আমার ছেলের গায়ে হাত তুলেছে। বেইলর উত্তর দিলেন, এই লোক দুর্বলকে রক্ষা করেছে, যা একজন ট্রু নাইটের কর্তব্য। এখন দেবতারা বিচার করবেন কে ঠিক আর কে ভুল। সিরিজে এই প্রথমবারের মতো সিরিয়াসলি শোনা গেল সে বিখ্যাত মিউজিক। ফাইজলামি করে না, এবার একদম সে পুরনো এপিক ভাব ফিরিয়ে দেয়। এক মাস্টারফুল স্ট্রোক বলতেই হয়। এখানেই শেষ হয় পর্ব 4। আজ এটুকুই থাক। আগামী পর্বে আমরা দেখব কি হলো সেই ফাইটের পরিণাম, আর কিভাবে এই যুদ্ধের ফলাফল সেই গেম অফ থ্রোনসের টাইমলাইনকে প্রভাবিত করেছে। ভাবতে পারেন এই তুচ্ছ এক ছোট গল্পের ঘটনাগুলো না ঘটলে হয়তো গেম অফ থ্রোনসের সময়কার ঘটনাগুলো ঘটতই না। সেই বাটারফ্লাই ইফেক্টের প্রভাব আমরা দেখব আর ব্যাখ্যা করব কেন আর কিভাবে। ভালো থাকবেন। হ্যাপি রিডিং।